পারস্য উপসাগরে উত্তাল জলরাশির মাঝে ১.৫ মাস ধরে অনিশ্চয়তার এক দীর্ঘ অপেক্ষায় আটকে আছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা। যুদ্ধ, কূটনীতি আর সামরিক নিয়ন্ত্রণে জটিল হিসাব নিকাশের ভিতর পড়ে এই জাহাজটি যেন হয়ে উঠেছে বৈশ্বিক অস্থিরতার এক নীরব প্রতীক। বারবার চেষ্টা করেও হরমুজ প্রণালী পার হতে না পেরে আবারও ফিরে যেতে বাধ্য হয়েছে জাহাজটি, যা নাবিকদের মধ্যে বাড়িয়েছে উদ্বেগ, হতাশা আর অনিশ্চয়তায় ভার। শুক্রবার রাতে পরিস্থিতিতে কিছুটা আশার আলো দেখা দিয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেন, সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত করা হবে। দীর্ঘদিনের আটকে থাকা জাহাজগুলোর মতোই নতুন উদ্দীপনায় নঙ্গর তোলে বাংলার জয়যাত্রা। মনে হয়েছিল অবশেষে হয়তো শেষ হচ্ছে এই দীর্ঘ প্রতীক্ষা, কিন্তু সেই আশার আলো খুব দ্রুতই ম্লান হয়ে যায়। প্রণালীর কাছে পৌঁছে অনুমতি চাইলেও ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC জাহাজটিকে পার হতে দেয়নি। হঠাৎ করে আসে ফিরে যাওয়ার নির্দেশ। রাতের গভীরে যখন সামনে ছিল মুক্ত পথের সম্ভাবনা, তখনই ফের অন্ধকারে ঠেলে দেওয়া হয় জাহাজটিকে। বাধ্য হয়ে আবারও নিরাপদ আশ্রয়ের দিকে ফিরে যায় তারা। এটি ছিল তৃতীয়বারের মতো ব্যর্থ চেষ্টা। এই ঘটনার পিছনে রয়েছে আরো ভয়াবহ এক প্রেক্ষাপট। গত ২রা মার্চ সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে অবস্থানরত অবস্থায় বাংলার জয়যাত্রা খুব কাছেই একটি তেলের ডিপোতে ইরানি ড্রোন হামলার বিস্ফোরণ ঘটে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান জাহাজে থাকা ৩১ জন বাংলাদেশি নাবিক। সেই ঘটনার পর থেকে তাদের প্রতিটি দিন কাটছে উৎকণ্ঠা আর আতঙ্কে। জাহাজটি ৩৭,০০০ টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে সেই যাত্রা থেমে যায় মাঝপথেই। এরপর থেকে বারবার চেষ্টা করেও তারা বের হতে পারছে না এই সংকটপূর্ণ এলাকা থেকে। জাহাজের ক্যাপ্টেন শফিকুল ইসলাম জানিয়েছেন, তারা নির্ধারিত সময় অনুযায়ী হরমুজ প্রণালী অতিক্রম করার প্রস্তুতি নিয়েছিলেন। আনুমানিক রাত ৩টার দিকে পার হওয়ার কথা থাকলেও তার আগেই আসে ফিরে যাওয়ার নির্দেশ। আমরা নির্দেশ মেনে আবার নিরাপদ স্থানে ফিরে যাচ্ছি। এই কঠিন পরিস্থিতিতে আমরা ধৈর্য ধরে পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছি, বলেছেন তিনি। এই দীর্ঘ সময়ের বন্দি দশায় শুধু পণ্য পরিবহনই নয়, মানবিক সংকটও ক্রমে প্রকট হয়ে উঠেছে। পরিবার থেকে দূরে থাকা নাবিকরা মানসিক চাপের মধ্যে দিন কাটাচ্ছেন। প্রতিটি মুহূর্তে তারা অপেক্ষা করছেন নিরাপদে ফিরে যাওয়ার সুযোগের। এদিকে কূটনৈতিক পর্যায়েও আসার কিছু বার্তা পাওয়া গিয়েছিল। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শোকসভায় বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানবাদী আশ্বাস দিয়েছিলেন, বাংলাদেশকে তারা ভাই হিসেবে দেখে এবং দ্রুত জাহাজগুলো ছেড়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বাস্তবতায় এখনো সেই আশ্বাসের প্রতিফলন দেখা যায়নি। বর্তমানে বাংলার জয়যাত্রা সৌদি আরবের রাস আল খাইর বন্দরে অপেক্ষা করছে। প্রতিটি ব্যর্থ প্রতিষ্ঠার পর যেন আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে জাহাজটিকে। অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনা জোরালো হচ্ছে। দ্বিতীয় দফার আলোচনা শেষে একটি সমঝোতার দ্বারপ্রান্তে রয়েছে দুই দেশ। এই প্রেক্ষাপটে হরমুজ প্রণালী উন্মুক্ত করার ঘোষণা বৈশ্বিক বাণিজ্য ও জাহাজ চলাচলে নতুন আশা জাগায়। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। ঘোষণার পর শতাধিক জাহাজ একসাথে প্রণালীর দিকে এগোলেও অনেকে এখনো পার হওয়ার অনুমতি দেওয়া হয়নি। ফলে হরমুজ প্রণালী সত্যি কতটা উন্মুক্ত তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও পণ্য পরিবহন হয়। এখানে যে কোনো ধরনের অনিশ্চয়তা সরাসরি প্রভাব ফেলে বৈশ্বিক অর্থনীতিতে। আর সেই অস্থিরতার ভিতরেই আটকে আছে বাংলাদেশের একটি জাহাজ, যার প্রতিটি নাবিক এখন শুধু নিরাপদে ঘরে ফেরার অপেক্ষায়। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লি সফরে এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণের অনুরোধ জানানোর কথা উল্লেখ করেছেন। এছাড়া বাংলাদেশের জাতীয় সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সংক্রান্ত অধ্যাদেশ আইনে পরিণত করার কথা উল্লেখ করে তিনি এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চান। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনাকে প্রত্যার্পণের অনুরোধ চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে। আমরা এই বিষয়ে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে আলোচনা চালিয়ে যাব। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে তিনি বলেন, আমরা সব ঘটনা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে আর কোনো কথা না বলে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারতের আগ্রহের কথা উল্লেখ করেন জয়সওয়াল। তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে দেশটির নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত হওয়ার এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ভারতের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করা হয়।
প্রাসঙ্গিক দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমে অংশীদারিত্ব আরও গভীর করার প্রস্তাবগুলো খতিয়ে দেখতে উভয় পক্ষ সম্মত হয়েছে। খুব শিগগিরই পরবর্তী আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। তাছাড়া উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে মতবিনিময় করেছে। প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি সরবরাহ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বেশ কয়েকটি প্রতিবেশী দেশ জ্বালানি সরবরাহের অনুরোধ জানিয়েছে। ভারত নিজেদের প্রয়োজনীয়তা ও মজুদের পরিমাণ বিবেচনায় রেখে প্রতিবেশী দেশগুলোকে জ্বালানি সরবরাহ করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, গত মার্চ মাসে ভারত বাংলাদেশে 22,000 মেট্রিক টন ডিজেল সরবরাহ করেছে এবং চলতি মাসেও এই সরবরাহ অব্যাহত রয়েছে। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মুখপাত্র রাশিদ প্রধানের ব্যক্তিগত সচিব জনি নন্দীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে রাজধানী মোহাম্মদপুরে রাশেদ প্রধানের বাসার সামনে থেকে জনি নন্দীকে নিয়ে যায় পুলিশ। পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাগপা প্রধানের আক্রমণাত্মক মন্তব্যের প্রতিবাদে তার বাসার সামনে কয়েকজন অবস্থান নেয়। এ সময় পুলিশ তাদের সরিয়ে দেয়। রাশেদ প্রধানের বাসার অদূরে আন্দোলনকারী দুই ব্যক্তি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় রাশেদ প্রধানের পিএস জনি নন্দী আন্দোলনকারীদের উপর হামলা চালান। এক পর্যায়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য মোহাম্মদপুর থানায় নিয়ে যায়। পুলিশ কর্মকর্তা জুয়েল রানা আরো বলেন, জিজ্ঞাসাবাদ শেষে জনি নন্দীকে ছেড়ে দেওয়া হতে পারে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাশেদ প্রধানের বাসার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজশাহীর বাগমারায় ধারালো অস্ত্র, মরিচের গুঁড়াসহ এক কিশোরকে জনতার হাতে আটক থেকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরুদ্ধ হওয়ার মতো ঘটনা ঘটেছে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে অবরুদ্ধ সদস্যদের উদ্ধার করে এবং আটক ওই কিশোরকে থানায় নেয়। শুক্রবার রাতে উপজেলার বিনোদপুর মরাকুড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আটক ওই কিশোর জেলার মোহনপুর উপজেলার কেশরহাট গ্রামের বাসিন্দা। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সে ভাড়াটি হিসেবে এসে ধরা পড়ে। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও মরিচের গুঁড়া উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে উপজেলা বিনোদপুর মরাকুড়ি গ্রামের সাদ্দাম হোসেনের বাড়িতে 10 থেকে 12 জন প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে বসবাস করা জায়গা প্রতিপক্ষ রেজাউল ইসলামের দাবি করে ছেড়ে দিতে বলে। এ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তারা হামলার চেষ্টা করে। স্থানীয় বাসিন্দারা প্রতিরোধ গড়ে তুলে তারা পালিয়ে যায়। এ সময় ওই কিশোরকে আটক ও তার কাছ থেকে দেশীয় অস্ত্র ও মরিচের গুঁড়া উদ্ধার করা হয়। পরে তাকে একটি কক্ষে আটকে রাখা হয়। রাত 10:30টার দিকে হাটগাঙ্গপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক ডিএম জহিরুল ইসলামের নেতৃত্বে সাদা পোশাকে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশের সদস্যরা পৌঁছে ভীতিকর পরিস্থিতি তৈরি করে লাঠিপেটা শুরু করে এবং অশালীন ভাষায় গালাগাল করে। এতে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে। পরে তারা নিজেদের পুলিশ পরিচয় দেয়। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা বিষয়টি চেয়ারম্যানকে জানান। তিনি ঘটনাস্থলে পৌঁছলে শত শত নারী পুরুষ পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে রাত 11টার দিকে বাগমারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অবরুদ্ধ থাকা পুলিশ সদস্যদের উদ্ধার করা হয় এবং ওই কিশোরকে থানায় নেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বিনোদপুর গ্রামে সাদ্দাম হোসেন ও রেজাউল করিমের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। তারা পরস্পরের চাচাতো ভাই। ওই জমিতে সম্প্রতি সাদ্দাম হোসেন পাকা বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে রেজাউল করিম জমিটি নিজের দাবি করে আদালতে মামলা করেন। এর মধ্যে তিনি ভাড়াটের লোকজন নিয়ে জায়গাসহ বাড়ি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ করেন সাদ্দাম হোসেন। তিনি বলেন, আমার জমিতে বাড়ি তৈরি করেছি, বসবাস শুরু করেছি। এখন ভাড়াটের সন্ত্রাসী এনে পরিবারকে উচ্ছেদ করে বাড়ি দখলের চেষ্টা চলছে। তিনি আরো অভিযোগ করেন, হাটগঙ্গপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা প্রভাবিত হয়ে রাতে বাড়িতে ঢুকে লোকজনকে লাঠিপেটা শুরু করে এবং অশালীন ভাষায় গালিগালাজ করে। এ আচরণ প্রত্যাশিত নয়।